চারুকলা ভর্তি প্রস্তুতি, এনটিআরসি জব প্রিপারেশন এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য বিস্তারিত গাইডলাইন পেতে আজকেই আমাদের নিউজলেটার এনরোল করুন এবং সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই। দেখেন, এই সিকোয়েন্স ঠিক আছে। আপনি কিছু কিছু জায়গায় আপনার আনইনটেনশনালি ট্রাই করছেন, বাট ওভারঅল ঠিক ছিল। আপনি এটাকে আগায় নিতে পারেন। আপনি কিছু আবৃত্তি প্র্যাকটিস করেন, সরি আপনি হচ্ছে কিছু বেসিক কিছু অভিনয় প্র্যাকটিস করেন। বেসিক অভিনয়টা কি বলতে বুঝাচ্ছে আপনার রিয়েল লাইফের সাথে যেটা মিলে। লাইক এতদিন আপনি তো একটা সময়ের ভিতর দিয়ে গেছেন, তাই না? আপনি একটু ডিফারেন্ট ধরনের যে আমরা ইমোজি বলি, এটা ইমোজি চিনি, বাট এটা তো ইমোজি টাইপ না। আপনি হচ্ছে বিভিন্ন এক্সপ্রেশনে লাইক কি বলে আপনার হচ্ছে মনে করেন হতাশার যে একটা ছাপ থাকে মানুষের ফেইসে, ওটা কিভাবে অভিনয়ের মাধ্যমে প্রকাশ করা যায়, বা একটু বল না যে বিস্ময়, ওইটা কিভাবে প্রকাশ করা যায়, একটু কৌতূহল টাইপ আপনার ফেসিয়াল এক্সপ্রেশন, কোনো একটা ঘটনা যেটা হয়তো বা সরাসরি হচ্ছে এই বিষয়গুলোকে কেন্দ্র করে হইতে পারে। যেমন আপনি হয়তো বা এমন কোনো নিউজ শুনলেন যেটাতে আপনি হয়তো অনেক বেশি পরিমাণে কৌতূহল ছিলেন, বা আপনি এমন কোনো নিউজ শুনে যেটা হয়তো বা আপনি অনেক হতাশ হয়ে গেছেন। তো এরকম ছোট ছোট সিকোয়েন্সে আপনি কিছু অভিনয় করেন, করে আমাদের শেয়ার করেন। আমরা আপনাদের অভিনয়ের চেষ্টা করবো এটা দেখা। এটা সবার ক্ষেত্রে, সবার জন্যই বলতেছি। আচ্ছা, দুর্জয়ের কথা যেটা বলতে চাই, প্রথম ব্যাপারটা হচ্ছে ঠিক আছে আপনি ইংলিশটা ট্রাই করছেন, ইটস এ ভেরি গুড বিষয়। কারণ কোনো পারফরমেন্সে আসলে ইংলিশ বাংলা কোনো কিছু নাই। কিন্তু না, আপনি চেষ্টা করেন যে একটু বাংলা কিছু রাখা, বাংলা কিছু শেখা। যেমন রহিম কিন্তু বেশ তোড়জোড় করে চেষ্টা করতেছে, অনেক লম্বা সময় ধরে উনি আবৃত্তিটা লেখা লাইন আপে আনছে। তারপর দেখেন উনি আরেকটা ট্রাই করছে, ওনার ভয়েসে আসলে ডিফারেন্ট লাগতেছে। তো আপনার মানে যে আপনি অভিনয় টাইপ মানে আবৃত্তি টাইপ উপস্থাপন করতেছেন না, ওটা শুনে মনে হইতেছে কি যে ওইটা জাস্ট খুবই বেসিক একটা রিডিং টাইপের। হ্যাঁ, গত ক্লাসে আমরা যেটা রেখেছিলাম, আমরা এই আবৃত্তি আর সঙ্গীতের বিষয়ে টোটাল একটা ভালো ভাবে আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করি। তো আপনি যদি একটু এই জায়গাগুলো ফোকাস করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা একটা ভালো আউটকাম পাবেন। ঠিক আছে? সো আজকে আমরা কথাবার্তা বলতে চাই কিছু এক্সেপশনাল বা কিছু কি বলে ইন্টেলেকচুয়াল ইনফরমেশন নিয়ে, যেটা হচ্ছে নাট্যকলার ভাইভাতে কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে? আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে পডকাস্টে যান, হ্যাঁ, আমাদের প্লেলিস্টে একটা সাকসেস স্টোরি নামে একটা ফাইল আছে। ওইখানে আমাদের বিগত 3-4 বছরে যারা চান্স পাইছে বিভিন্ন জায়গায়, তারা মূলত তাদের পডকাস্টে দিছে। তো ওইখানে লাস্ট ইয়ারে ঢাকা ইউনিভার্সিটির 2 জন টিকছে। তো ওই যে একটা মেয়ে আর একটা ছেলে আছে, আপনি তাদের সম্পর্কে এখানে বিস্তারিত পাবেন। তাদের জার্নি কেমন ছিল, 90 মিনিটস এর সুন্দর পডকাস্ট আছে। ভাল লাগতেছে না? সন্ধ্যা দুপুরে খাবার আগে অডিওটা চালাই দিলেন, কাজ করতেছেন, শুনতে থাকেন, তাহলে আপনাদের আরো আইডিয়া আর আউট নলেজ বাড়বে। তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গত বছর যেই ছেলেটা ফার্স্ট হয়েছে, আপনি তার সম্পর্কে ইনফরমেশন জানতে পারবেন। তারপর ফিল্মেও আমাদের টিকছে, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজে গত বছর তার আগের বছর মেবি টিকছে, এরকম বেশ কয়েকজন ছিল। তো ব্যাপারটা যেটা হয় যে অনেক স্টুডেন্ট থাকে যারা ভালো সাবজেক্ট পায়, মনে করেন আপনি ওখানে দিলেন, বাট আপনার পরে একটা ভালো কোনো জায়গায় চান্স হইলো, আপনি মুভ করবেন। তো আমাদের যারা স্টুডেন্টরা চান্স পাইছিল তারা মূলত হচ্ছে এভাবে মুভ করছে। ঠিক আছে? তো এতে করে আলটিমেটলি আমাদের পডকাস্টটা তো সাধারণত সাথে সাথে রেকর্ড করা হয়ে যায়। যে আপনি বুঝতেছেন তো আমার কথা, যে এই মনে করেন যে আপনি চান্স পাইলেন, কালকে রেজাল্ট পাবলিশ, পরশুদিন রেকর্ড করে নিলাম, অথবা পাবলিশ করতে করতে অনেক দেরি হয়ে যায়, যার কারণে হয়তো আপনারা অনেকের ডিপার্টমেন্টে দেখতে পারেন না। কিন্তু যারা আছে, যাদের পডকাস্ট আছে, তাদের আপনি সরাসরি ইনফরমেশন পাবেন। হ্যাঁ, আর তারা খুবই অথেন্টিক ওয়েতেই চান্স পাইছে, আপনি তাদের পারফরমেন্স শুনলেই বুঝতে পারবেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে কিছু ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন বা কিছু এক্সেপশনাল কোয়েশ্চেন নিয়ে আজকে আমাদের মেইন কথা। এটা ঢাকা জগন্নাথে খুব বেশি আসে কোয়েশ্চেন এই ধরনের বা এই টাইপস এর। তো আপনারা যদি জেনারেলি মনে করেন যে একটা ভাইবা বোর্ডে যে কোয়েশ্চেন গুলো সাধারণত আস্ক করে, এটা হইতেছে মূলত একটা প্রপার কি বলে জাস্ট গান বাজনা নাচ গান, ব্যাপারটা কিন্তু মোটেই এরকম না। তারা আপনাকে 5টা কোয়েশ্চেন যদি করে, 5 ধরনের বিষয় আসলে আপনাকে জাজ করবে মনে মনে, তারা যে আপনার ওভারঅল ব্যক্তিত্ব বা বৈশিষ্ট্যটা কেমন।
আপনি কি আদৌ এই প্রতিষ্ঠানে পড়ার যোগ্যতা রাখেন কিনা, এটাই হচ্ছে মূলত তাদের টার্গেট। কতগুলো স্টুডেন্টদের এলিমিনেট করা যায়, যাদের এই পাঁচটার পাঁচটার মোটামুটি একটা লেভেলে যায়, দেন দে গট দ্য চান্স। একদম সহজ কথা যদি আমি বলি, সো ফর দ্যাট রিজন আপনারা চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট কোনো ইন্ডিভিজুয়াল ব্যাপার হোক বা স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার করা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। ওকে, তো চল না আমরা একটু ডিসকাশন করি। আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে কি, আচ্ছা, আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে যদি তারা আপনাকে আস্ক করে যে, যেহেতু আপনি জানেন যে ঢাকা ইউনিভার্সিটি বা আপনাদের যে যার ইউনিভার্সিটি হোক, বললো যে আপনি ইউনিভার্সিটিতে প্রথমে পড়ালেখা করবেন, তখন আপনার যে খরচের ব্যাপারটা আছে, বা আপনি জানেন যে মানে নাট্যকলায় হচ্ছে একটু ক্যারিয়ার একটু স্লোলি হয়, অনেকে এরকম বলে, বা আপনি হয়তো বা ফার্স্ট ইয়ারে কিছু করতে পারবেন না, বা হয়তো একটু ডিলে হবে ভালোভাবে নিজেকে এস্টাবলিশ করতে। ফার্স্ট ইয়ারে হয়তো বা আপনি কিভাবে সে খরচটা মিটাবেন, আপনার বাসা থেকে কি সাপোর্টটা দিবে? তো এই কোশ্চেন তো আমি ভেঙে চুরে বলতেছি আপনাকে, কিন্তু না, তারা এক চান্সে একটা কথা এই জিনিসটা বের করার আপনার থেকে চেষ্টা করবে। তো এই হয়ে গেল পয়েন্ট নম্বর ওয়ান। আমরা আগে কোশ্চেন শুনি, এরপর আমরা রেসপন্স শুনবো। কোশ্চেন নাম্বার টু, তারা এটা বের করার চেষ্টা করে আপনার ভেতর থেকে যে আপনি এখানে আদৌ অথেন্টিক ওয়েতে পড়তে আসছেন কিনা। ব্যাপারটা বুঝেন, একটা চান্স পাওয়া হচ্ছে কি ওই ডেডিকেটেডলি ওই সাবজেক্টে পড়ালেখা করা। তো এই শ্রেণী কারা? এই শ্রেণী হইতেছে তারা যারা এই সাবজেক্টে পড়ালেখা করে, দেন এই সাবজেক্টে ক্যারিয়ার করে, দেন ক্যারিয়ার করে ভালো কিছু করার ট্রাই করে, হয়েও যায় ভালো কিছু। ঠিক আছে, সেকেন্ড ক্যাটাগরি হইতেছে হ্যাঁ, যারা, একটা প্রশ্ন করতে। হ্যাঁ, করেন। মানে আপনি হচ্ছে ঢাবির নাট্যকলার ইতিহাস বইটা দিয়েছিলেন, তো যেহেতু ঢাবির ভাইটা কয়েকদিন পরে এটা কি দিবেন, ঢাবির নাট্যকলার ইতিহাস? আচ্ছা, আমি দিয়ে দিব না, কালকে ওটা আছে। আচ্ছা, তো সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে তারা দেখে যে ওটা কি আপনি মানে র্যান্ডম স্টুডেন্ট কিনা, যারা জাস্ট চান্স পাওয়ার জন্য আইছেন, মানে আপনাদের কোথাও চান্স হইতেছে না এই জন্য আপনি আসছেন, ব্যাপারটা এরকম। তো এখন এই অথেন্টিসিটি বের করার ট্রাই করে, কিন্তু আপনার তো টার্গেট থাকবে যে না, তারা যেভাবে আপনাকে কোয়েশ্চেন্স করুক আপনি চেষ্টা করবেন যে এটাকে একটা প্রপার ওয়েতে রিপ্লাই দেওয়া, যেন তারা এটা না বুঝতে পারে আপনার ধান্দা হইতেছে ডিউতে চান্স পাওয়া। যদি ইনকেস তারা কোনোভাবে বুঝে যায়, আপনি যত ভালোই ভাইবা দেন না কেন, আপনি কিন্তু চান্স পাচ্ছেন না, বুঝছেন? তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। তো কোয়েশ্চেন শুনি, তারপর আমরা রেসপন্স ডিল করব। থার্ড, প্রথমটা আমরা খরচ নিয়ে কথা বললাম, সেকেন্ডটা হইতেছে আমরা চান্স পাওয়া নিয়ে কথা বললাম। ঠিক আছে, থার্ড যে কোশ্চেনটা হচ্ছে তারা আপনাকে আস্ক করবে আপনি কেন এখানে পড়তে আসছেন, বা কেন আপনি এই সাবজেক্টেই পড়তে চান। লাইক অনেক সাবজেক্ট আছে না, একটা ইউনিটে তো প্রায় 25-30টা সাবজেক্ট থাকে, ইসলামী ইতিহাস, উর্দু ভাষা, আরবি ভাষা, তাই না? তারপর চাইল্ড এডুকেশন, কত কিছু থাকে। তো আপনি এত কিছু বাদ দিয়ে আপনি কেন নাট্যকলায় পড়তে আসলেন, কথার কথা। হ্যাঁ, তো এই তিনটা মেজর কিছু কোয়েশ্চেন্স থাকে, যেটা অনেকভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ঘুরে ফিরে, হ্যাঁ, প্রত্যক্ষ পরোক্ষভাবে অল্টারনেটিভ ওয়েতে আপনাকে আস্ক করবে। এখন আপনি যদি এই সম্পর্কে প্রপারলি না জানেন, তাহলে কিন্তু অ্যান্সার করা বেশ ঝামেলা আছে। এটা খুবই এক্সেপশনাল, এটা আসতেও পারে, নাও আসতে পারে, বাট ইউ হ্যাভ টু বি অলওয়েজ প্রিপেয়ার ইউর সেলফ টু ডিল উইথ দিস কোয়েশ্চেন। হ্যাঁ, এটা কিন্তু খুব জরুরি। আপনারা সবসময় মাথায় রাখবেন, নাট্যকলা পরীক্ষা দেওয়ার আগে অ্যাটলিস্ট নিজেকে ভাষাগত জায়গায় শুদ্ধ রাখা, নিজেকে অ্যাটলিস্ট সাংস্কৃতিক জায়গা বা ব্যাকগ্রাউন্ডে যে ব্যাপারটা আছে সেরকম ভাবে কিছুটা ম্যানেজ করে রাখা। এর মানে কি আপনি শাড়ি পরে যাবেন? তো ব্যাপারটা মোটেই এরকম না। আপনি র্যান্ডম ভাবেই যান, আপনি আপনি যেটা আছেন আপনি সেটাকেই তাদের পরিচয় হিসেবে তুলে ধরেন। এটা ব্যাপারটা এরকম না যে আপনি খুব মানে খুবই ক্যাজুয়াল হিসেবে যাচ্ছেন বা খুবই ফর্মাল হিসেবে যাচ্ছেন। আপনি জেনারেলি যেরকম থাকেন, আপনার সালোয়ার আছে, আপনি সেটা পরে গেলেন। আপনার তো খুব নর্থ সাউথ ইউনিভার্সিটির যে বাচ্চারা পোলাপাইন আছে, স্লিভলেস জামা কাপড় পর, এরকম দরকার নাই। ইউ ইউ হ্যাভ টু বি জাস্ট ইউরসেলফ। ঠিক আছে,
তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, তো আমি যেটা বলতে চাইতেছি, এইগুলো কোয়েশ্চেন্স কিভাবে অ্যান্সার করবে এটা ডিল করাটা কিন্তু নিজের সাথে নিজের। তো প্রিভিয়াস ইয়ার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি। গত বছর যেটা হয়, এই কোয়েশ্চেন টাইপে যদি কাউকে কিছু আস্ক করে, তাহলে প্রথম যে অ্যান্সারটা আসে, প্রথম আমরা থার্ড লাস্ট কোয়েশ্চেন থেকে যাই, যে কেন আপনি এখানে পড়তে আসছেন, এই কোয়েশ্চেনের রেসপন্স কিভাবে দেওয়া উচিত। ঠিক আছে? ইভেন আমি কিন্তু লাস্ট ক্লাসে এটাও বলছি যে আপনারা আপনাদের নিজস্ব পছন্দের বা কোনো ব্যক্তিত্ব বা কোনো লেখক যারা আছে, প্লিজ তাদের সম্পর্কে একটু কয়েকটা লেখনী, কোনো কোট বা কোনো চরিত্র, ঠিক আছে, এই সম্পর্কে একটু পড়ালেখা করে যাবেন, ভালোভাবে জেনে যাবেন। এতে করে যেটা হবে, যদি আপনাকে তারা আস্ক করে যে তুমি লাস্ট কোন বই পড়েছিলে, কারণ আপনি জানেন যে এটা ভাষার মাস, আর এবার কিন্তু 21শে বইমেলা হয় না, আপনারা কি জানেন এটা? জি, জানি। সো দ্যাটস ইট। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে শুরু হবে হয়তোবা 25 তারিখ থেকে। 25 তারিখ থেকে আর কতদিন হবে মার্চে? হ্যাঁ, ফেব্রুয়ারি 25 তারিখ থেকে শুরু হওয়ার কথা। আর শেষ হবে কবে? মার্চে কয় তারিখ? তা ঠিক জানি না। ও, আপনি কি ঢাকায় থাকেন? না ভাই, আমি রংপুরে থাকি। ও আচ্ছা আচ্ছা, রংপুর, গ্রেট। আচ্ছা আচ্ছা, তো রংপুর ঢাকা তো কাছাকাছি না, তবে পাশাপাশি বলা যায় না, দূরেই আছে। আচ্ছা যাই হোক, অনেক দূরে, 6 ঘন্টার জার্নি। 6 ঘন্টা জানি। আমি মূলত যেটা বলতে চাইতেছি যে এই কোয়েশ্চেন না আপনাকে একটু টেকনিক্যাল ওয়েতে জিজ্ঞেস করতে হবে, কারণ আপনাকে তারা সেই সময়টা দিবে না। আপনি যদি একটু আমতা আমতা করেন, একটু মাম্বলিং করেন, তারা আপনাকে আরেকটা কোয়েশ্চেনে নিয়ে যাবে, কারণ দে ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম যে আপনাকে নিয়ে সারাদিন তারা বসে থাকবে। সর্বোচ্চ 30-40 সেকেন্ড আপনাকে জেনারেল ওয়েতে টাইম দিবে, 45 সেকেন্ড ম্যাক্সিমাম। তারপর হচ্ছে আপনাকে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত তারা নিয়ে যাবে তখনই যখন আপনি সেই লেভেলের কনফিডেন্ট দেখায় নিজের পারফরমেন্সটাকে উপস্থাপন করতে পারতেছেন। কারণ আমি যেটা আগে বললাম যে তাদের কাছে কিন্তু সারাদিন সময় নাই আপনাদের যে ওভারঅল জিনিসপত্র আছে, যে ঘেটে ঘেটে দেখা, বা এটা কোনো সেলিব্রিটি লেভেলের জায়গা না যে আপনাকে হয়তো বা খুব বড় একটা চান্স দিবে, বা আপনার নিজস্ব কোনো ব্যক্তিত্ব আছে যার কারণে আপনাকে অনেক বড় চান্স দিচ্ছে। নো, নেভার এভার হ্যাপেন লাইক দিস। তারা ধরেই নেয় যে এখানে যারা পড়ালেখা করতে আসবে, যারা পড়তে আসছে, তারা জীবনে হয়তো বা বই পড়ছে কিনা তাও কোনো সন্দেহ। তারা আদৌ বাংলাদেশ শিল্পকলা একাডেমিটা কি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ড্রামা সেকশনটা কি, এই সম্পর্কেই হয়তোবা তারা কতটুকু জানে, তারা এটা নিয়ে আসলে খুব কনফিউজড। ঠিক আছে? তো আপনি অবশ্যই অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবেন। ঠিক আছে? যে কোনটা এক্স্যাক্টলি কিভাবে এক্সিকিউট করতে হবে। আজকে দেখেন বাংলা একাডেমির অবস্থা কত বাজে। দেখছেন? লাস্ট বাংলা একাডেমি থেকে কয়টা ভালো বই বের হইছে? কারোর জানা আছে? নেভার এভার। কারোরই জানা নেই। লাস্ট বাংলাদেশ থেকে বাংলা একাডেমি থেকে কোন লেখক হইছে? একটা টপ নচ অবস্থায় গেছে। যে কয়টা বাংলা একাডেমিতে চাকরি করে সব বসে বসে টাকা নেয়, টাইম পাস। সকালে যাবে, চা খাবে, তার একটা কেরানি আছে, তার কেরানির বেতনই হচ্ছে মাসে 20,000 25,000 টাকা। তো এত সুযোগ সুবিধা মানুষ যখন পাওয়া শুরু করে, মানুষের ভিতর থেকে আর কোনো ক্রিয়েটিভিটি আসে না। বুঝছেন? এই জন্যে স্টে হাংরি, স্টে ফুলিশ। খেলাটা এরকম। তো স্টে ফুলিশ মানে হইতেছে যে আপনি বোকা না। আপনি বোকার মতো থাকেন। তো আপনার এই জিনিসটা সবাইকে জানতে দেওয়ার কোনো প্রয়োজন নাই যে আপনি তার থেকে অনেক বেশি জানেন। আপনি শুনেন, আপনি চেষ্টা করেন তার আইডিয়াটা শোনা। তাকে আপনার সব ব্যাপারে জানায় দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার সামনের মানুষ যদি আপনার সম্পর্কে সব জেনে যায়, তাহলে আপনার কি থাকলো পার্সোনালিটি? এটাই হচ্ছে হিসাব। স্টে হাংরি, স্টে ফুলিশ। আর লাইক আপনি ক্ষুধার্ত আছেন, লাইক আপনার জ্ঞানের ক্ষুধা, বা আপনি ওই লেভেল পর্যন্ত জানতে চান যে এই জিনিসটা এভাবে কাজ করে। দেখেন, ক্যামব্রিজ প্রেস, ব্রিটিশ কাউন্সিল, ক্যামব্রিজ প্রেস, আর হইতেছে বাংলা একাডেমি, এটা কিন্তু দুটোটাই সেম জিনিসই। একটা বাংলায় কাজ করে, একটা ইংলিশে কাজ করে, কিন্তু ক্যামব্রিজ কারিকুলাম আছে, ক্যামব্রিজ কি আছে, ক্যামব্রিজ হইতেছে স্কুল আছে, ক্যামব্রিজ পড়ালেখা করায়, তারপর হইতেছে আপনার ক্যামব্রিজ প্রেস কত দারুণ দারুণ সব বই বের করে, দেখছেন? তো এই যে প্রসিডিউরটা আছে দেখেন, কেউ খুব হাই লেভেলে ইউটিলাইজ করছে, কেউ কিছু করতেই পারছে না। তো এখানে হচ্ছে খেলা জীবনের। ঠিক আছে? অনেকে আছে চান্স পেয়ে যায়, কিন্তু ফার্স্ট সেকেন্ড ইয়ার যেতে যেতে তাদের আর ভাল লাগে না। তো এটা প্রেম প্রীত করবে, ঘুরে বেড়াবে, গান বাজনা চলবে, শেষ জীবন বাকিটা। কিন্তু মেইন যে আপনার পড়ালেখার যে উদ্দেশ্যটা ছিল তার থেকে আপনি বাইরে বের হয়ে যাচ্ছেন।
এই কথাগুলো আমি কেন বললাম এখন আপনি রিলেট করতে পারবেন। তো অনেক স্টুডেন্ট থাকে যাদের আস্ক করা হয় যে এই কোয়েশ্চেনটা যে তারা আদৌ কতটুকু জানে যে কেন তারা পড়তে আসছে এই ব্যাপারটা সম্পর্কে, বা এই ব্যাপারটা সম্পর্কে তারা কোনো রিসার্চ করছে এর আগে, বা এই সাবজেক্টের ভবিষ্যৎ কোথায়। ঠিক আছে, পৃথিবীতে আপনি যেই প্রান্তেই যান না কেন, প্রত্যেকটা জায়গার বা প্রত্যেকটা হাঁটা পথে বা জার্নিতে এই কোয়েশ্চেনটা আপনার থাকবেই, বা আপনার এই কোয়েশ্চেনটা রাখা উচিত যে কেন আপনি এই কাজটা করতেছেন বা কেন আপনি এই সেক্টরে সময়টা দিচ্ছেন। ঠিক আছে, তো যদি আপনি এই কেনর উত্তরটা না বের করতে পারেন তাহলে ওই জায়গাটা আপনার জন্য না। ফার্স্ট অ্যাটেম্পটেই হইতেছে এইটা। ঠিক আছে, কেন আপনি নাট্যকলা এক্সাম দিচ্ছেন বা কেন আপনি এই সাবজেক্ট পড়তে চান। ঠিক আছে, এখানে খুব সুন্দর করে আপনি ছোট্ট করে এক বাক্যে অ্যান্সার করতে পারেন। নাট্যকলার যার যে পার্টিকুলার এরিয়াটা পছন্দ, আপনি ওই বিষয়টা নিয়ে বলবেন যে এখন মনে করেন যে আমি পার্সোনালি নাট্যকলার কি পছন্দ করি। আমি পার্সোনালি পছন্দ করি স্টেজ ডিজাইন। ঠিক আছে, স্টেজ ডিজাইন বা কস্টিউম ডিজাইন আমি এটা পছন্দ করি, বা আমি হয়তো বা এই নিয়ে ক্যারিয়ার করতে চাই, বা আমি নাট্যকলাটা পছন্দ করি ছোটবেলা থেকে, হয়তো আমি নাটক দেখতাম, মঞ্চ নাটক এটা সেটা হাবিজাবি বা টুকটাক আমি ইন্টারনেটে দেখছি। তো ওই আগ্রহ জায়গার দিক থেকে আমার এটা নিয়ে হায়ার স্টাডিজ করার খুব ইচ্ছা, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটি বা জগন্নাথ ইউনিভার্সিটি হচ্ছে বেস্ট প্লেস আমার জন্য, যেটা হইতেছে আমাকে একটা ভালো ইন্টারন্যাশনাল লেভেলে পড়ালেখা করার জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট করতে হেল্প করবে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে ইউএসএ তে পারফরমেন্স আর্ট এর উপর কি পরিমাণ সাবজেক্ট আছে। আপনি জাস্ট জানেন না বলেই হইতেছে আপনি পারেন না কিছু করতে। বাট হ্যাঁ, ইটস এ হিউজ অপরচুনিটি। যদি আপনি একটা মাস্টার্স ডিগ্রি নিতে পারেন, হায়ার স্টাডিজ করতে পারেন বিদেশে যে কোনো দেশে, আপনি ওইখানেই চাকরি পাবেন। এইটার কোনো মাফ নেই, কারণ এইগুলো সেক্টর হচ্ছে খুবই লিমিটেড। ঠিক আছে, আমরা যেরকম বাংলাদেশে দুধ ভাত খাই না, যেরকম বিবিএ হচ্ছে একটা দুধ ভাত, ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা দুধ ভাত। তারপর দেখবেন যে প্রত্যেক ঘরে ঘরে ইঞ্জিনিয়ার আছে, প্রত্যেক ঘরে ঘরে বিবিএ হোল্ডার আছে, তারপর ডিগ্রি হোল্ডার। প্রত্যেক ঘরে ঘরে দেখবেন যে আপনি একটা করে ডাক্তার আছে। কিন্তু বাংলাদেশের এই কষ্ট কেন, বাংলাদেশের এই অভাবটা কেন? হাউ কুড দ্যাট ইভেন বি পসিবল? যে আপনি আজকে আপনার মার ফ্যামিলি থেকে নাহলে বাবার ফ্যামিলি থেকে একটু যদি খোঁজ নেন, দেখবেন হয় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার, নাহলে কেউ বিবিএ তে পড়ালেখা করছে। বিবিএ তে পড়ালেখা করছিস তুই, ভালো কথা, তোর উদ্যোক্তা হয়েছিস তুই না, তুই বিবিএ তে পড়ালেখা করছিস, তুই হচ্ছে ডাক্তারি পড়ছিস, তুই কোন মানের ডাক্তার হইছিস আমাদের শিখা জানা। তোর আন্ডারে কতগুলো রোগী সেই লেভেলে গেছে। হোয়ার ইজ ইউর হাইপ, হোয়ার ইজ ইউর রিয়ালিটি? তারপর আপনি একটা ইঞ্জিনিয়ারিং হইলেন, আই হ্যাভ নো ডাউট, নো প্রবলেম। ভাই এখন তো ডাক্তার ইঞ্জিনিয়ারিং মানুষ ম্যাজিস্ট্রেট হয়ে পড়ে। হ্যাঁ হ্যাঁ, এখন ম্যাজিস্ট্রেট হয়, কারণ চিন্তা করেন যে এটা হইতেছে আমাদের বাংলাদেশের ট্রেন্ডি এডুকেশনাল প্রোডাক্ট। ঠিক আছে, এখন এটা মেইন কথা না, মেইন কথা হচ্ছে আপনি এটা হিসাব করেন যে আপনি নাট্যকলার কতজন ব্যক্তিত্বকে চিনেন। ঠিক আছে? আপনি মনে করেন যে আপনার বয়স হচ্ছে এখন 21-22 বছর, আপনি যথেষ্ট অ্যাডাল্ট হয়েছেন। এখন আপনার বাবা মার কখনোই আপনার উপরে জোর খাটানোর কোনো ইয়েটা আসে না, মানে জোর খাটানোর সেই অপশনটা নাই, বাবা মার নাই। আপনি এখন নিজেটা নিজে বুঝতে পারেন, বা আপনার ভালো মন্দ বোঝার ক্যাপাবিলিটি তৈরি হয়েছে, কারণ আপনার বয়স এখন 18+। ঠিক আছে, মনে করেন আপনি হচ্ছে 2000 কত সালে জন্ম নিয়েছেন, আপনার 8 সালে 7 সালে নাকি 7-8 সালে এরকম তো হবে নাকি, নাকি আপনাদের কে কার কোন সালে জন্ম? আমার আমার 6 ছয়। চিন্তা করেন আপনি 6, আপনার প্রায় 20 ইয়ার্স হয়েছে। এরকম মনে করেন যে আপনাদের সবার 5-6 আছে। তো বেশ ভালো ব্যাপার যে আপনারা কত জুনিয়র আমার থেকে। আমি জন্ম নিচ্ছি হচ্ছে 1997, 96-97 এরকম টাইমে। তো চিন্তা করেন যে আমি 10 বছর আপনাদের থেকে সিনিয়র, তারপর কিন্তু আমি আপনাদের সাথে মিলেমিশে কথা বলতেছি, কত মনে হয় কখনো না র্যান্ডম মনে হয়, কারণ আমি বুঝি। তো এই হিসাবটা আর কি, তো ওই জিনিসটাই আপনাকে বুঝাইতে হবে। আপনি তাকে কনভিন্স করবেন আপনার ভালো লাগার জায়গা থেকে। তো এইভাবে যদি আপনি কনভিন্স করতে পারেন, আপনি এক বাক্যে বা দুই বাক্যে তাকে বুঝাই দিতে পারছেন যে আপনি কতটা হাই অ্যাম্বিশাস। ঠিক আছে, বা আপনি কতটা হাই অ্যাম্বিশাস রাখেন এই জার্নিতে, যার কারণে আপনার
এই সাবজেক্টে পড়তে আসার ইচ্ছে হয়েছে। তো লাইক যখন আপনার টিচার শুনতেছে আপনার কান থেকে মানে মুখ থেকে এই কথা, তখন সে কিন্তু আলটিমেটলি এটা গেস করতেছে যে এ অনেক হাই অ্যাম্বিশাস বা এর ভেতর সেই রিসার্চ আছে করা বা এক্স্যাক্টলি জানে যে এই সাবজেক্টে পড়ালেখা করে কি হবে বা কি করা উচিত, কোন ফিল্ডে যাওয়া উচিত, কিভাবে যাওয়া উচিত। হি অর শি হ্যাজ সামথিং অ্যাবাউট দিস। সো এই বিষয়টা আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে আপনাদের নিজেদের কনফিডেন্টের মাধ্যমে। ব্যাপারটা এমন না হয় যে আপনি মুখস্থ বলতেছেন। ওকে, তো এই হয়ে গেল আমাদের রেসপন্স নাম্বার 1, লাস্ট কোশ্চেন। এবার আমরা সেকেন্ড কোশ্চেনে আসি। বলেন তো আমাদের সেকেন্ড কোশ্চেন কি ছিল? কেউ বলতে পারবেন? হোয়াট ওয়াজ আওয়ার সেকেন্ড কোশ্চেন? কেন কেন আমাকে আমাকে নাট্যকলা নাট্যকলা নিতে? না, এটা তো আমি বলে দিলাম এটা যে ছিল এটা কি? ছিল কি? কেন আপনি নাট্যকলা পড়তে আসছেন। এই কোশ্চেনের অ্যান্সার তো আমি বলে দিলাম। বা এটা এটা সেকেন্ড সেকেন্ড কোশ্চেন ছিল কোশ্চেন না? ছিল না? সেকেন্ড কোশ্চেন কি ছিল? সেকেন্ড কোশ্চেন ছিল যে তারা এটা গেস করতে চায় আপনার মাধ্যমে যে আপনি এখানে কি আদৌ হাইলি ডেডিকেশনের সাথে পড়ালেখা করতে আসতেছেন, নাকি আপনি জাস্ট অ্যাডমিশন টেস্টে কোথাও চান্স পাননি সেই হিসেবে আসতেছেন। তো এটা একটা খুব ছোট একটা ট্রিক তারা এরকম টাইপ ইউজ করে। তারা আপনাকে আস্ক করবে যে আপনি আর কোথায় কোথায় চান্স পাইছেন। তখন তো আপনি র্যান্ডমলি বলবেন যে আপনি আর কোথাও চান্স পাননি বা আপনার এইখানেই হয়েছে, এই ইউনিটে হয়েছে, সিরিয়াল এত, তারা তো দেখতেছে। তখন তারা গেস করবে যে আপনি আদৌ কি এখানে পড়তে চান। দেন দে উইল আস্ক ইউ দিস কোয়েশ্চেন যে আর আর ভাই ভাই অন্য কোনো অন্য কোনো চান্স চাইলে বলবো, তাই না? তাই না? বলতে তো বলতে তো হবে। হবে। দেন দে উইল আস্ক ইউ দিস কোয়েশ্চেন যে আপনি যদি এখানে চান্স পেয়ে যান পড়ালেখা করার পরে, আপনি কি সেকেন্ড টাইম আর ভালো কোনো জায়গায় চান্স পেলে কি আপনি সেখানে চলে যাবেন? দিস ইজ দ্য মোস্ট কনফ্লিক্টেড অ্যান্ড মানে কনফিউজড কোয়েশ্চেন। তখন আপনি বলবেন যে আপনার সেকেন্ড টাইম দেওয়ার ইচ্ছা নাই, ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছেন, সো আপনি এখানেই থাকতে যাচ্ছেন, আপনি থাকবেন যদি আপনার সুযোগ হয়। ঠিক আছে, এভাবে একটা কনভিন্স ওয়েতে কথাটা বলাটা বেটার। এখন প্রশ্ন হচ্ছে ওইটাই, আপনার কথার সাথে যদি আমি একমত রাখি যে আপনি যেটা বলতে চাইছেন, যেহেতু আপনি কোথাও চান্স পাননি, সেহেতু আপনি হইতেছে ঢাকা ইউনিভার্সিটিটা এই জন্য কি এটা আপনি ডিউতে পরীক্ষা দিচ্ছেন, ওটা কি এরকম না? না, না, আমি আমি বললাম যে বললাম যে যদি আমি যদি আমি চান্স পেয়ে পেয়ে থাকি, থাকি, আমি তো আমি তো চান্স চান্স পেয়েছি কিছু পেয়েছি কিছু জায়গায়, সেটা জায়গায়, তো সেটা তো বলতে হবে, বলতে তাই হবে, না? তাই না? যদি যদি জিজ্ঞেস জিজ্ঞেস করে করে ওরা, ওরা। তখন সবকিছু সবকিছু শর্তে আমি শর্তে কেন আমি কেন ডিউ চুজ করছি করছি সেটা সেটা অ্যান্সার অ্যান্সার করবো না? করবো না? তখন তো তারা আপনাকে আস্ক করবে যে আপনি হচ্ছে কেন মানে ওইগুলো সাবজেক্ট বাদ দিয়ে রেখে এখানে ভাইবা দিতে আসছেন, তখন আপনি কি বলবেন? সেটা সেটা ভাবতে ভাবতে হবে হবে এখন। এখন। এটাই হইতেছে কোশ্চেন। তো আপনি ডিউ ট্যাগ লাগানোর জন্য যে ডিউতে আসছেন, ব্যাপারটা মোটেই এরকম না। আপনি তাকে বলবেন, তাকে বুঝাবেন যে আমার নাট্যকলার ভালো লাগার জায়গা আছে, আমি ইন্সপায়ার্ড নাট্যকলার এটা এটা থেকে, সো দ্যাটস ওয়াই আমার ইচ্ছা হচ্ছে যে আমি এটার উপর উচ্চশিক্ষা গ্রহণ করি, হায়ার স্টাডিজ করি, আমি এই জগৎটাকে আরো ভালোভাবে জানি, বা এই জগতের ভেতরে আমি আরো ফ্লারিশ করতে চাই। বাংলাদেশের যে নাট্যকলা সেক্টরটা আছে আমি এইটাকে নিয়ে আরো কাজ করতে চাই বা আমি এগোতে চাই। সো দ্যাটস ওয়াই আই এম হিয়ার টু লার্ন সামথিং ডিফারেন্ট। আপনি এটাও বলতে পারেন যে যেহেতু এটা একটা ক্রিয়েটিভ সাবজেক্ট, তো আপনি ছোটবেলা থেকে এই টুকটাক ক্রিয়েটিভিটির সাথে আছেন, বা আপনার কাছে মনে হয়েছে যে গদবাঁধা জীবন বা পড়ালেখার থেকে আপনি ক্রিয়েটিভ স্পেসে আসতে পারেন। বা অনেক কিভাবে অ্যান্সার করে যে সবাই তো দেখতেছি ফ্যামিলিতে আমার ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অমুক তমুক হ্যান ত্যান। তো সেক্ষেত্রে হচ্ছে আমার কাছে মনে হয়েছে, আমার কাছে মনে হয়নি, সেক্ষেত্রে হচ্ছে আমি আমার একটা ইচ্ছা ছিল, যে সুপ্ত ইচ্ছা ছিল যে আমি যেভাবেই হোক আমি অ্যাডমিশন টেস্টে অন্তত একটা মেন্টাল পিস তৈরি করে আমার এমন একটা সাবজেক্টে আমি পড়ালেখা করব। প্রশ্নটা হইতেছে কি যে আমি অনেক ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিয়ে দিলাম আপনাদের সবার জন্য, কিন্তু আপনারা এটাকে আরো সহজ করে আপনাদের ভাষায় নিবেন। ঠিক আছে, আমরা কিন্তু নেক্সট ক্লাসে একটা কুইজ করব এই 3টা কোয়েশ্চেনের উপরে। আপনারা নিজেদের অ্যান্সারটাকে অলরেডি প্রিপেয়ার করে ফেলেন। আপনি চাইলে আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, আপনি চাইলে জেমিনি ইউজ করতে পারেন, আপনি গ্রক ইউজ করতে পারেন, আপনি এনি সোর্টস অফ লাইক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন। ইটস অল আপ টু ইউ, বাট ইউ হ্যাভ টু বি ইয়োর সেলফ। আপনি জাস্ট
এক পলক চোখ বন্ধ করেন, রিওয়াইন্ড করেন। আপনি 6 থেকে এই পর্যন্ত 6 থেকে 12 পর্যন্ত কি কি করে আসছেন, ঠিক আছে? আপনি নৃত্য-টিত্য করতেন কিনা, বা আপনার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল কিনা, বা আপনি টিভিতে নতুন করে দেখে শিখছেন কিছু, এরকম। দিজ আর দ্য ডটস যেটা আপনাকে এই সেক্টরে পড়ালেখা করতে চান্স মানে পাইতে হেল্প করবে। আচ্ছা, আপনি আমার সাথে শেয়ার করেন আপনি কোথায় কোথায় চান্স পেয়েছেন। হ্যালো, আমি আমি হচ্ছে হচ্ছে হাজিদারের হাজিদারের কোন সাবজেক্টে? হাজিদারের ডি ডি3 থ্রি ইউনিটে ইউনিটে পড়ছি, আর সাবজেক্ট রাজশাহী কি? রাজশাহী ভার্সিটির বি ভার্সিটির বি ইউনিটে ইউনিটে সিরিজ সিরিজ আছে। আছে। কি কি সাবজেক্ট আসছে আপনার, বা পজিশন কেমন? হাজিদানেসে হাজিদানেসে আমার আমার হচ্ছে হচ্ছে 210 210 কোনো পজিশন, পজিশন, অথবা অথবা ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট স্টাডিজ স্টাডিজ আসবে, আসবে, সাবজেক্ট সাবজেক্ট দিয়েছি দিয়েছি এখনো এখনো রেজাল্ট আসে রেজাল্ট নাই। আসে নাই। আর আর রাজশাহী রাজশাহী সাবজেক্ট সাবজেক্ট দিলাম দিলাম আজকে। আজকে। কি সাবজেক্ট দিচ্ছেন চয়েস? বি বি ইউনিটে ইউনিটে যেহেতু যেহেতু এটা হচ্ছে এটা হচ্ছে কমার্সের কমার্স ইউনিট, ইউনিট, আমি আমি হচ্ছে ফার্স্টে ফার্স্ট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট দিছি, দিছি, সরি ফার্স্টে ফার্স্ট আইবিএ আইবিএ দিয়েছি, দিয়েছি, তারপরে তারপরে হচ্ছে হচ্ছে ম্যানেজমেন্ট দিছি, তারপর তারপর ফিনান্স, ফিনান্স, এইভাবে। এইভাবে। আপনি হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজে যদি পড়ালেখা করেন, আপনি সোশ্যোলজিতে অনেক ভালো ক্যারিয়ার করতে পারবেন। আর আইবিএ আর যেটা এই সাবজেক্ট আছে আপনি শুনলাম, যদি বুঝলাম না। ডেভেলপমেন্ট স্টাডিজে যদি পড়ালেখা করেন, ওইখানে সোশ্যোলজি যেহেতু ব্যাকগ্রাউন্ড ওইটা, তো ওইখানে অনেক ক্যারিয়ার আছে, ওটার ফিল্ড আলাদা। আর আপনি যদি জি। আইবিএ পড়েন সেটার ক্যারিয়ার আলাদা। কিন্তু আইবিএটা আমি যতদূর জানি, রাজশাহী ইউনিভার্সিটি আইবিএটা কেমন আমি জানি না, বাট আইবিএ নাকি ইন্টারন্যাশনাল না, বিজনেস না, রাজশাহী রাজশাহী ভার্সিটি ভার্সিটি আইবিএ আইবিএ খুব একটা ভালো না। ভালো না। 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 তাহলে আর কি বলার আছে, তো আপনি নিজেই জানবেন, আমার কিছু বলার নেই। এই দেখেন এখন কিভাবে কি আগাবেন। তো আমি যতদূর জানি রাজশাহী ইউনিভার্সিটির রিসার্চ অনেক ভালো হয়, বুঝছেন? তো যারা সায়েন্সে পড়ালেখা করে, বিশেষ করে যারা মাইক্রোবায়োলজি, কেমিস্ট্রি ফিল্ডে যারা কাজবাজ করে, তাদের ইউএসএ যাওয়ার প্রবণতাটা অনেক বেশি। হ্যাঁ ইরাসমাস ভাইয়া, ভাইয়া লাইফ লাইফ সায়েন্সের যে সাবজেক্ট গুলো গুলো আছে, আছে, ফার্মেসি, ফার্মেসি, বায়োটেকনোলজি, এগুলোতে এগুলোতে ভালো ভালো রিসার্চ। রিসার্চ। ওটাই বলতেছি আর কি। যাই হোক, আমার ছোট বোনই আর পড়ে আর্টসের জন্য আর্টসের জন্য রাজশাহী রাজশাহী ভার্সিটি ভালো, আর্টসের জন্য। হ্যাঁ, আর্টস আর আর্টস আর সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট গুলো। ওকে। তো যাক, সেটা অফ টপিক হয়ে গেল। তো আমি যেটা বিষয়ে বলতেছি যে, আপনি যখন তাদের বলবেন যে আপনি এগুলো এগুলো সাবজেক্টে চান্স পাইছেন, তখন তারা এটা না মনে করে যে আপনি টাইম পাস করতে এখানে আসছেন। ইউ হ্যাভ টু বি ইয়োরসেলফ, ঠিক আছে? তো দেখেন এখনো সময় আছে, আপনি কিভাবে এগোতে চান, কিভাবে কি করতে চান। তো আমরা সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেলাম, যে টাইম পাস না হয়ে যায়। আপনি যেহেতু ডিউতে এক্সাম দিচ্ছেন, তো আপনি একটা অ্যাম্বিশাস নিয়ে বাঁচেন, আপনার আপনার একটা হাই অ্যাম্বিশাস আছে, ঠিক আছে? অনেকেই থাকে তারা সোশ্যাল প্রবলেম সলভ করতে চায়, কারণ অনেক সংগঠন করছে ছোটবেলা থেকে। আর তারা হইতেছে অনেক সোশ্যাল বিষয়ের সাথে থেকে অভ্যস্ত, ফ্যামিলি সবকিছু ব্যাকগ্রাউন্ড থেকে। তো তারা চাইছেই যে তাদের ইন্সপায়ার্ডই হয়েছে ওইখান থেকে ওইভাবে কাজ করতে, এরকম। ফর দ্যাট রিজন ইটস অল আপ টু ইউ, হাউ ক্যান ইউ ম্যানেজ ইউর টাইম অ্যান্ড থিঙ্ক, ঠিক আছে? এবার বলেন, ফার্স্ট কোশ্চেন আমাদের কি ছিল? দুর্জয়, আপনি বলেন তো ফার্স্ট কোশ্চেন কি ছিল? আচ্ছা, আপনি বলেন ফার্স্ট কোশ্চেন কি ছিল? রহিম, মানে হ্যাঁ, বলেন। কি কি নাট্যকলার পড়া মানে পড়ার ইন্টারেস্টের জন্য আসছি, নাকি নাকি হচ্ছে হচ্ছে ভাবিয়ান ভাবিয়ান কাজের কাজের জন্য, জন্য, এইটা এটা কিছু? আমাদের এটা আমাদের সেকেন্ড কোশ্চেন ছিল। ফার্স্ট কোশ্চেন কি ছিল? ফার্স্ট হচ্ছে ফার্স্ট ছিল ছিল ফ্যামিলি ফ্যামিলি আমার আমার বলতেছিল, বলতে, এক্স্যাক্টলি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে তারপর ইকোনমিক কি? নিয়ে। তো বেসিক্যালি হচ্ছে যে আপনার এটাও এনশিওর করতে হবে তাদের মাধ্যমে যে আপনি যে নাট্যকলায় পড়ালেখা করবেন, নাট্যকলার যে ফিল্ড আছে বাংলাদেশে, এই হিসাবে তো ক্যারিয়ারটা একটু স্লোলি গ্রোথ হয় ফার্স্টের দিকে। তো আপনি কিভাবে এগোতে চাচ্ছেন, বা আপনার কি ফ্যামিলি সাপোর্ট আপনি পাবেন, বা আপনি কি আদৌ ফ্যামিলিকে কনভিন্স করে এখানে আসছেন, নাকি ফ্যামিলিকে না জানে এখানে এক্সাম দিতে আসছেন? এইরকম কিছু বেসিক সিকোয়েন্সের উপর আপনাকে কোয়েশ্চেন আস্ক করবে। তো জগন্নাথ ইউনিভার্সিটি যে সমস্যাটা হচ্ছে, তারা আপনার যদি একটু ছুতা পায় বা একটু ভুল পায়, তারা আপনাকে সাথে সাথে রিজেক্ট করে দেবে, ঠিক আছে? আবার আপনার যদি কোনো একটা পার্সোনালিটি বিষয় যদি তাদের খুব ভালো লেগে যায়, তাহলে তারা আপনাকে রেখে দিবে। ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল ফ্যাক্ট। এটা আমরা প্রায়শ কিন্তু দেখে আসছি। যেটা বলতেছিলাম যে আপনাকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আপনি যাই করেন,
আপনার ফ্যামিলিকে আপনি যথেষ্ট বোঝানোর চেষ্টা করবেন যদি আপনি এখানে চান্স পেয়ে যান। ইন কেস আপনি চেষ্টা করবেন অপরচুনিটি খোঁজা, বাট যতক্ষণ না আপনার অপরচুনিটি নিজের ক্রিয়েট করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি, যেহেতু আপনি বড় হয়েছেন, আপনি ম্যাচিউর হয়েছেন, আপনার এখন নিজের প্রতি নিজের দায়িত্ব নিতে হবে। আপনি তো আর সারা জীবন বাসায় বসে পড়ালেখা করবেন না, তাই না? তো ওই জায়গাটার দিক থেকে সাউন্ড ফ্রিডমটাকে প্রপারলি ইউটিলাইজ করা, লাইক সবসময় তো এই ফিল্ডে মানুষ ইয়ে করে না। তো অন্যান্য কিছু জব বা এই টাইপ কিছু যদি করে আপনি নিজেকে ম্যানেজ করার চেষ্টা করবেন। এমার্জেন্সি কারণে আপনি হয়তো ফ্যামিলি সাপোর্ট নিবেন, বাট ইন কেস আপনি যদি সেরকম ওয়েলদি থাকেন তাহলে তো আর কোনো কথাই নেই। উত্তর পাইলেন সবাই এই কোশ্চেনের, লাস্ট কোশ্চেনের? ওকে, তো এখন বলেন কারো কোনো ডাউট বা কোশ্চেন এই টপিক গুলোর উপরে? দুর্জয়, আপনার কি অবস্থা বলেন, আপনার কি চলতেছে জীবনে? ভাই ভাই লাস্ট লাস্ট টাইমটা টাইমটা কি কি বললেন আবার বললেন একটু আবার একটু বলবেন? বলবেন? লাস্টেরটা হচ্ছে যে আপনার ফ্যামিলি সলভেন্সি আপনার উপর মানে আপনাকে কি তারা সেভাবে সাপোর্ট করবে কিনা? কারণ সবাই জানে যে এই সাবজেক্টে পড়ালেখা করে কিছুই হয় না। সবাই জানে যে এই সাবজেক্টে পড়ালেখা করে ডাল ভাতও কামানো যায় না, বা এই সাবজেক্টে আসলে ফিল্ড কোথায় চাকরির, এটা সেটা। তো আলটিমেটলি এই সব ভাই কোশ্চেনটা কি আপনি আমাদেরকে করবেন নাকি ভাইবা এমন কোশ্চেন হবে সেটা বলতেছেন? আমি ভাইবার কোশ্চেনটাই একটু ডিটেলসে কথা বলার চেষ্টা করতেছি। সেটা বুঝছি, মানে এখন যেটা বলছেন সেটা কি আমাদেরকে করলেন নাকি ভাইবার কথাটাই বলছেন? আমি ওনার রহিমের কোশ্চেনে অ্যান্সার করতেছি। ওকে, তো যেটা ছিল যে তারা আপনাকে বিভিন্নভাবে ঘুরাই ফিরে এটা বোঝানোর চেষ্টা করবে, এটা বোঝার চেষ্টা করবে যে আপনার সেই ক্যাপাবিলিটি আছে কিনা, যে আপনি এইখানে টিকবেন, পড়ালেখা করবেন, কন্টিনিউসলি এগিয়ে যাবেন, অ্যাটলিস্ট ফাইনাল ইয়ার পর্যন্ত আপনি এখানে পাস করবেন। এই জিনিসটাই তারা মূলত ফিগার আউট করতে চায়। আমাদের বাংলাদেশে কারোর বুকে সাহস নাই যে নতুন করে কোনো অপরচুনিটি ক্রিয়েট করবে। আমাদের বাংলাদেশে ওই কালচার নাই যারা পড়ালেখা করবে না তাও মিলিনিয়ার বিলিনিয়ার হয়ে ভাইয়া যাবে। ভাইয়া এটার এটার উত্তরটা উত্তরটা সরাসরি কি সরাসরি দিব কি একটু দিব একটু বলবেন আর বলবেন আর একটু? বুঝিনি কি হয়েছে? হ্যালো? তো আপনার এক্সামিনার মূলত দেখতে যাচ্ছে যে আপনি এই ক্যাপাবিলিটি রাখেন কিনা, বা যদি ইন কেস আপনার একটা সাপোর্ট লাগে আপনার ফ্যামিলিকে সাপোর্ট করবে কিনা। কারণ আজকেও আমাদের বাংলাদেশে যেহেতু মুসলিম কান্ট্রি, তারা সঙ্গীত, নাট্যকলা এগুলাকে নেগেটিভ হিসেবে দেখে। তারপর হচ্ছে তারা আদৌ এটাকে পজিটিভিটি নেয় না, কারণ তারা জানেই না যে আসলে এইখানে চাকরির ফিল্ড কোথায়। তারা জানে যে এটা একটা হারাম কাজ। তারা একটা রিলিজিয়াস পার্সপেক্টিভের কারণে এই জিনিসটাকে একটু অড ভাবে দেখে। তো এই জায়গার দিক থেকে আপনি একটু মুসলিম ফ্যামিলি হিসেবে, একটা মেয়ে হিসেবে আপনি দূর থেকে আসতেছেন অন্য শহর থেকে এখানে পড়ালেখা করার জন্য, আপনি আদৌ কিভাবে নিজের ফ্যামিলিকে কনভিন্স করবেন, বা এই জার্নিতে আপনার এই ক্যাপাবিলিটি কতটুকু আছে, এই জিনিসটাই মূলত তারা জানতে চায়, বুঝছেন? তো দিন শেষে এটা মাথায় রাখবেন যে সবসময় গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে জাস্ট চান্স পাইলাম, আপনি আহ্লাদে গদগদ হয়ে গেছেন, আপনার মানে ভাবটা বাড়ছে 150 ভোল্ট, এটা যদি আপনি এরকম মনে করেন তাহলে হচ্ছে আপনি খুবই ঝামেলায় আছেন, এটা মাথায় রাখবেন। তো যেহেতু আপনি অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন, আপনার অনেক সিউরিটি ইনসিউরিটি ব্যাপার আছে, তো এই জন্য হচ্ছে আপনাকে এই ব্যাপারগুলো ক্ল্যারিটি নিজে থেকে করে দেওয়া যাওয়া লাগবে যে আপনি আদৌ কতটুকু শক্তপোক্ত আছেন, বা আপনার খুঁটি শক্ত আছে কিনা এক কথায়। ঠিক আছে, এটা কিন্তু এনশিওর করা আপনার নিজের দায়িত্ব। তো প্রশ্নটা হচ্ছে যে এই কোশ্চেনে কিভাবে আপনি অ্যান্সার করবেন, বা এক্সামিনারকে কিভাবে এই কোশ্চেনটাকে কনভিন্স করে আপনি আস্তে মানে বের হয়ে আসতে পারেন, বা তারা এটা মনে করতে পারে যে না আসলে এই বাচ্চা বা এই স্টুডেন্ট হচ্ছে ক্যাপাবিলিটি রাখে, সে কোনোভাবে ডিল করবে। তখন আপনি নর্মালি র্যান্ডমলি বলবেন যে প্রথম দিকে আপনি হয়তো বা ফ্যামিলিকে একটু কনভিন্স করবেন যে নাট্যকলা কোনো সমস্যা নাই এখানে, তো পড়ালেখা করাই যেটা ক্রিয়েটিভ সাবজেক্ট। ফার্স্টে হয়তো বা আপনি ফ্যামিলি থেকে একটু সাপোর্ট নিলেন, তারপর আস্তে আস্তে করে আপনি নিজের খরচ কিভাবে নিজে মেনটেন করা যায়, যেটা আগে বললাম যে যেহেতু আপনি বড় হয়েছেন আপনার নিজের একটা খরচ মেনটেন করা আছে, আপনি চেষ্টা করবেন যে ওইটা ঢাকায় যেহেতু থাকবেন, আপনি ঢাকায় বসে ওইটাকে কিভাবে অ্যাডজাস্ট করা যায়। ঠিক আছে, এরকম।
কোনো কাজ খোঁজা বা পড়ালেখার পাশাপাশি কাজ করা। আমি যেটা দেখছিলাম ম্যাক্সিমাম যে আমাদের ম্যাক্সিমাম যারা মেয়েরা আছে তারা এইসব সাবজেক্টে পড়ালেখা করে। তারা মানে সবার একটা টেন্ডেন্সি আছে যে মেয়েরা এই সাবজেক্টে পড়ালেখা করে কারণ ওদের তো দিন শেষে আরেক ঘরে বিয়ে হয়ে যাবে। তো সুন্দর সাজুগুজু করবে, গান টান গাবে, ডিপার্টমেন্ট সাজাবে, হ্যাঁ, এই বন্ধু ওই বন্ধুর সাথে মানে একটা প্রেম প্রেম সম্পর্ক, জীবনযাপন, ঘোরাফেরা, হ্যান ত্যান হাবিজাবি এইভাবে করে নিজের 4 বছর সময় কাটাই দিবে, আরেক ছেলের মাথা খাবে, পরে যায় হইতেছে তার তো বিয়ে হয়েই যাবে হাই ফাই জায়গায়। তো একটা শ্রেণীর পোলাপাইন আছে যারা এটা মনে করে, রিয়ালিটিটা কিন্তু মোটেই এরকম না। এমন অনেক মানুষই আছে যারা ভালো ভালো পড়ালেখা করে এরকম ভালো ভালো কাজ করতেছে অলরেডি ঢাকায় ইন্টারন্যাশনালি। তো ঘটনাটা হচ্ছে জার্নি মিসোজিনিক সোসাইটি চিন্তা করে। হুম। এক্স্যাক্টলি। তো জার্নি আপনার, স্টেপ আপনার, নেটওয়ার্কিং আপনার। আপনি এটাকে যেভাবে কাজে লাগাবেন, যেভাবে তৈরি করবেন, আপনি সেভাবে এগিয়ে যেতে পারেন। আপনারা 2005-6 সালে জন্ম নিছেন, লাইক 21st সেঞ্চুরি। তো আপনাদের এখন অপরচুনিটি অনেক বড়, অনেক ভাস্ট। ঠিক আছে? এখন তো আর একটা রোবট দেখাইতে পারে না আপনাকে একটা নাটক, বা একটা এআই দেখাইতে পারে না একটা নাটক। সবকিছু তো একটা ন্যাচারাল ব্যাপার আছে। মঞ্চ নাটক তো আরো ন্যাচারাল। তো এই জন্য এগুলা ফিল্ডও যেরকম লিমিটেড, এখানে কামানোও যায় ভরপুর। কারণ সবাই এগুলা কাজ করতে পারে না। আপনি যদি চ্যাট জিপিটি দিয়ে একটা ম্যাথ সলভ করেন বা একটা ম্যানেজমেন্টের ভালো ইনফরমেশন চান, সে আপনাকে বের করে দিবে অনেক ডেটা ডেটা অ্যানালাইসিস করে। কিন্তু আপনি যদি চ্যাট জিপিটি কে করেন, তুমি আমাকে লাইভ একটা মঞ্চ নাটক কি করে দেখাও, চ্যাট জিপিটি কিন্তু পারবে না। বা চ্যাট জিপিটি যদিও পারেও, ধরে নিলাম আমরা পারে, তাহলে কিন্তু এইটার যে একটা প্রপার ন্যাচারাল যে ব্যাপারটা আছে, যেটা আপনি একটা ফিল পাবেন, এটা কিন্তু পারবে না। তো এইগুলো এরিয়ার হচ্ছে বাউন্ডারি খুবই লিমিটেড। ঠিক আছে, এসবি হয়। যাই হোক, অনেক কথাবার্তা হলো। এখন ক্লাসের আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে আস্ক করতে পারেন। হ্যাঁ, আমার একটা আউট অফ কনটেক্সট কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ বলেন। করব? হ্যাঁ বলেন। মানে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ এই সাবজেক্টে পড়ার পরে মাস্টার্সে কি অন্য সাবজেক্টে সুইচ করা যাবে? হ্যাঁ যাবে লাইক যাবে। ডেভেলপমেন্ট স্টাডিজ, জার্নালিজম, ওইটার কাছাকাছি রিলেটেড থাকা লাগে, হ্যাঁ যাবে। সাইকোলজি। অনেকে মাস্টার্সে যায় আর অনেকেই এটা করে। মিডিয়া কমিউনিকেশন একটা সাবজেক্ট আছে, ম্যাস কমিউনিকেশন, অনেক বিষয় আছে যেটা অনেকে এইগুলো সাবজেক্ট থেকে পড়ালেখা করে এগুলো জায়গায় সুইচ করে। জার্নালিস্ট আছে, জার্নালিজম আছে। তো তারা মূলত দেখতে চায় যে আপনার ব্যাকগ্রাউন্ডটা কি পড়ালেখা। আপনি কি মিডিয়া হিস্ট্রি, তারপর হচ্ছে মিডিয়া কমিউনিকেশন রিলেটেড কিছু নিয়ে পড়ালেখা করছেন কিনা, আপনি ক্যামেরা ধরতে পারেন কিনা, আপনার ছবি ফটোগ্রাফির অভিজ্ঞতা আছে কিনা। দ্যাটস ইট। এগুলো হচ্ছে পোর্টফোলিও, সিভি। ঠিক আছে? তো এটা নিয়ে এত বেশি হ্যাসেল খাওয়ার দরকার নাই। ইউ জাস্ট গো থ্রু অন ইউর ওন ওয়ে, পড়ালেখা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর এটাকে বলে হচ্ছে আপনার আর্টস। ঠিক আছে? এটা হচ্ছে মাস্টার অফ আর্টস। আর আমরা যেটা পড়ে আসছি সেটা হচ্ছে মাস্টার অফ ফাইন আর্টস। বুঝছেন ডিফারেন্সটা? তবে আপনার ফিল্ডটা হিউম্যানিটিজ জি। এর সাথে অনেক কানেক্টেড। তো এটা নিয়ে বেশি প্যারা খাওয়ার কোনো দরকার নাই। যে আপনি নাট্যকলায় পড়তেছেন, আপনি হচ্ছে এগুলো সাবজেক্টে আসতে পারবেন না। ইউ হ্যাভ টু বি দ্যাট অপরচুনিটি। তো চেষ্টা করেন। ডিগ্রিটা তো ব্যাচেলর অফ আর্টস পাবো না? আপনি ব্যাচেলর অফ আর্টসই পাবেন, মাস্টার অফ আর্টসই পাবেন। ঠিক আছে? কিন্তু মেজর হইতেছে আপনার জার্নালিজম। ঠিক আছে? যেমন দেখেন, আমি হচ্ছে মাস্টার অফ ফাইন আর্টস পড়ছি, এমএফএ ডিগ্রি, ব্যাচেলর অফ ফাইন আর্টস পড়ছি, বিএফএ ডিগ্রি ইন স্কাল্পচার। আমার মেজর ছিল স্কাল্পচার। পরে যায় আমি ওইটাকে সুইচ করছি কমিউনিকেশন, ডিজিটাল কমিউনিকেশন, এটাতে সুইচ করছি। পরে এখন আপনারা আমাকে যেভাবে দেখছেন, এটা হচ্ছে আমার ডিজিটাল কমিউনিকেশন। কিন্তু আমার প্রফেশনালি হচ্ছে আমি একজন কি বলেন তো, আমি হচ্ছে একজন এডুকেটর। প্রফেশনালি হচ্ছে আমি এডুকেটর, বাট ডিজিটাল এডুকেটর। বা আপনি আমাকে আপনার ইন্টারনেট আর্ট টিচার বলতে পারেন, বা ইন্টারনেট টিচারও বলতে পারেন। ঠিক আছে? সো দিস ইজ দ্য থিং এক্স্যাক্টলি ওয়্যার ইট ইজ ওয়ার্ক। আপনাকে জাস্ট এটাই খুঁজে বের করতে হবে, বাকিটা সব পারবেন আপনি নিজের থেকেই পারবেন। আচ্ছা, যাই হোক, আমাদের বাংলাদেশ অনেক কিছু কালচারের উপর ডিপেন্ড করে। আর কারো কোনো প্রশ্ন আছে? হুম।